ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপের ডেথ অফ আ পার্টনারের আজকে আমরা করব ফাইনাল পার্ট। আগের দিন আমরা জেনেছিলাম ডেথ অফ দ্য পার্টনারের ক্ষেত্রে আমাদের কি কি অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট পড়ে এবং কোথায় কোথায় অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। শুধু তাই নয়, আমরা বিভিন্ন কেস স্টাডিজের সাথে তার জার্নাল এন্ট্রিজ কি কি হয় সেগুলো সম্পর্কেও আইডিয়া করেছিলাম। আজকে আমরা করব কম্প্রিহেন্সিভ প্রবলেম। তার জন্য আজকে আমরা শুরু করি আমাদের ফার্স্ট ইলাস্ট্রেশন। A, B and C are partners sharing profit and loss in the ratio of 2:2:1. The balance sheet as on 31st December 2019 was as follows. এখানে দেখো তোমাদের ব্যালেন্স শিটটা গিভেন আছে, তার অ্যাসেট দিকে কিছু অ্যাসেটের আইটেম আছে, লাইবিলিটি সাইডে লাইবিলিটিজের আইটেম আছে, যার মধ্যে পার্টনার্স ক্যাপিটাল আছে, রিজার্ভস আছে আর ক্রেডিটার্স আছে। আমরা কোয়েশ্চেনের শুরুতেই যখন ডেথ হবে তখন দেখে নেব আমাদের ব্যালেন্স শিটের ডেটটা কি। এখানে দেখো তোমাদের বলাই রয়েছে 31st December 2019। She died on 1st April 2020. The partnership deed provided inter alia that in the event of death, the executor of the deceased partner would be entitled to balance in the deceased partner's capital, interest on capital at 5% up to the date of death, share of profit up to the date of death based on the average profit of past 3 years, প্রফিট ফর দ্য লাস্ট 3 years ওয়্যার বলে তোমাদের 3 বছরের প্রফিট দেওয়া রয়েছে 2017, 18 আর 19-এর। নেক্সট বলছে শেয়ার ইন দ্য আনডিস্ট্রিবিউটেড প্রফিট অ্যান্ড লসেস, শেয়ার অফ দ্য গুডউইল ভ্যালুড অন দ্য বেসিস অফ 2 years পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট অফ পাস্ট 3 years, ascertain the amount payable to the executor of C given that C was entitled to a salary of rupees 1200 per month and his drawings up to the date of death amounted to rupees 4500। তাহলে এখানে দেখো তোমাদের কি চেয়েছে, তোমাদের বলতে বলেছে যেটা সেটা হচ্ছে যে কতটা অ্যামাউন্ট এক্সিকিউটর পাবে সি এর ক্ষেত্রে। তাহলে তার জন্য আমাকে সি এর ক্যাপিটাল অ্যাকাউন্টটা খুলতে হবে। সি এর ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা থাকবে সেটাই নিশ্চয়ই তার এক্সিকিউটর পাবে, যেরকম আমরা রিটায়ারমেন্টের সময় রিটায়ারিং পার্টনার কতটা পাবে সেটা বার করছিলাম। কিন্তু সেখানে আমাদের কোনো স্পেসিফিকেশন থাকতো না বলে আমরা পুরো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাই খুলতাম, কিন্তু এখানে শুধু সি এর ডিউটা আমাদের বার করতে হবে, সেই জন্য আমরা শুধু সি এর ক্যাপিটাল অ্যাকাউন্ট খুললেই হবে। কিন্তু আমরা জানি আমরা এখানে অঙ্কের সুবিধার জন্য শুরুতে ওয়ার্কিং নোট করে নিচ্ছি এবং আমরা অ্যাডমিশন করি, রিটায়ারমেন্ট করি, ডেথ করি, সেটা শুরু সবসময় হয় আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে। এখানে আমরা দেখে নেব আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও কি হবে। প্রশ্নের একদম শুরুতে এ, বি আর সি এর তোমাদের যে প্রফিট শেয়ারিং রেশিও সেটা বলে দেওয়া রয়েছে 2:2:1। এখানে দেখো আর কোনো ইনফরমেশান দেয়া নেই। আমরা আগেও দেখেছি যে যদি কিছু আমাদের ফার্দার ইনফরমেশান বলে দেওয়া না থাকে সেখানে আমরা অ্যাজিউম করে নিই যারা কন্টিনিউইং পার্টনার তারা, যে রিটায়ারিং পার্টনারই হোক বা পার্টনারের যে পার্টনারের ডেথ হোক, তার থেকে ওর প্রফিট শেয়ারিং রেশিও ওয়াইজই শেয়ারটাকে অ্যাকোয়ার করবে এবং সেক্ষেত্রে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও এবং গেইনিং রেশিও দুটো একই হবে, যেটা এখানে হচ্ছে 2:2। অর্থাৎ আমরা যদি আরও সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 1:1, কারণ এখানে সি রিটায়ার করেছে, সি এর ডেথ হয়েছে এবং এ আর বি হচ্ছে আমাদের কন্টিনিউইং পার্টনার্স। এবারে আমরা ডেথের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটাই চলে যাব, যে আমরা দেখব যে আমাদের কোনো ইন্টারিম পিরিয়ডসের প্রফিটের কনসেপ্ট আছে কি না। এটার জন্য আমাদের শুরুতে দেখতে হবে ব্যালেন্স শিটের ডেট কবে, অর্থাৎ আমাদের ইয়ার এন্ডিং কবে হচ্ছে। প্রশ্নের শুরুতেই দেখো তোমাদের বলেও ছিলাম যে ব্যালেন্স শিটের গিভেন ডেট দেওয়া ছিল 31st December 2019 এবং যেখানে তোমাদের ফার্দার ইনফরমেশন শুরু হয়েছিল সেখানে দেখো তোমাদের বলে দেওয়া রয়েছে যে সি এর ডেথ হয়েছে 1st April 2020-তে,
অর্থাৎ এখানে আমাদের কিন্তু ইন্টারিম পিরিয়ডের কনসেপ্ট রয়েছে। এবার আমাদের এখানে ইন্টারিম পিরিয়ডের যখন আমরা কনসেপ্টে যাব তখন পয়েন্ট নাম্বার 3 আর 4টাকে একটু ভালো করে পড়ব। এখানে আমাদের বলা রয়েছে যে সি এর যে শেয়ারটা হবে প্রফিটে আপ টু দ্য ডেট অফ ডেথ, সেটা বেস করবে কার ওপর? অ্যাভারেজ প্রফিট অফ দ্য পাস্ট 3 ইয়ার্স। এবং পয়েন্ট নাম্বার 4-এ তোমাদের সেই 3 বছরের প্রফিট গিভেন রয়েছে। তাহলে এখান থেকে আমরা 3 বছরের প্রফিটের অ্যাভারেজটা কিন্তু বার করতে পারবো। দেখো আমরা প্রফিটগুলোকে যোগ করেছি, করে 3 দিয়ে ডিভাইড করেছি, সেটা আমাদের এসছে 18,000। তাহলে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে ইন্টারিম পিরিয়ড কতটা। এই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যাকাউন্টিং ইয়ারটা শুরু হচ্ছে জানুয়ারি থেকে এবং সি এর ডেথ হয়েছে 1 এপ্রিলে, অর্থাৎ সি আমাদের বিজনেসে ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, অর্থাৎ 3 মাস। তাহলে এই 3 মাসে ফার্মের আমাদের ইন্টারিম পিরিয়ড প্রফিট হচ্ছে এই 18,000, তার 3/12 অর্থাৎ 4,500। কিন্তু এটা তো পুরো ফার্মের ইন্টারিম পিরিয়ডের প্রফিট। তাহলে এখান থেকে আমাকে সি এর ইন্টারিম পিরিয়ডের প্রফিটটা বার করে নিতে হবে, যেটা হচ্ছে 4,500 এবং সি এর জন্য হচ্ছে, দেখো তোমরা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও ওয়াইজ 1/5 শেয়ার, অর্থাৎ 4,500 1/5 অর্থাৎ কিনা এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 900। এরপর আমাদের যেটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটা হচ্ছে গুডউইল। এখানে আমরা যখনই এই ইনফরমেশনটা পড়ব তখনই একবার প্রশ্নের ব্যালেন্স শিটে গিয়ে দেখে নেব আমাদের গুডউইলের ফিগার গিভেন আছে কি না। গুডউইলের ফিগার এখানে গিভেন নেই, সুতরাং আমাদের এখানে গুডউইল রাইট অফ করারও কোনো দরকার কিন্তু পড়বে না, শুধু শেয়ারটা আমাদেরকে বার করতে হবে। এর জন্য আমরা চলে যাব ফার্দার ইনফরমেশনের পয়েন্ট নাম্বার 6-এ, যেখানে গুডউইল ভ্যালু করতে বলা হয়েছে অন দ্য বেসিস অফ 2 ইয়ার্স পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ পাস্ট 3 ইয়ার্স। তাহলে এখানে আমরা তার ঠিক আগের ওয়ার্কিংসেই কিন্তু বার করেছিলাম যে আমাদের 3 বছরের অ্যাভারেজ প্রফিট হচ্ছে 18,000। তাহলে গুডউইলের ভ্যালু আমাদের কত হবে? গুডউইলের ভ্যালু আমাদের হবে 18,000 ইন্টু 2, কারণ 2 ইয়ার্স পারচেস বেসিস, অর্থাৎ 7,000, অর্থাৎ হচ্ছে 36,000। এই 36,000-এর মধ্যে আমাদের সি এর শেয়ার কত সেটা দেখতে হবে। 36,000-এর 1/5 হচ্ছে সি এর শেয়ার, অর্থাৎ 7,200। এবার এই 7,200টা এ আর বিকে পে করতে হবে তাদের গেইনিং রেশিও অনুযায়ী। তাহলে আমরা একদম শুরুতেই ক্যালকুলেট করে নিয়েছিলাম যে এ আর বি এর নিউ প্রফিট শেয়ারিং রেশিও আর গেইনিং রেশিও দুটোই হচ্ছে 1:1, অর্থাৎ এই 7,200টা এ এবং বি পে করবে 1:1 এই রেশিওয়, যেটা হচ্ছে আমাদের 3,600 করে। আমাদের ওয়ার্কিংসে আর কিছু বাকি নেই, তাই আমরা এক্ষেত্রে চলে যাব সি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা জানি সবসময় ওপেনিং ব্যালেন্স দিয়ে শুরু হয়, তাই বাই ব্যালেন্স বিডি করে আমরা 30,000 টাকা ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিয়েছি। রিজার্ভ আমাদের প্রশ্নে তোমাদের যে ব্যালেন্স শিটটা আছে সেখানে গিভেন আছে 12,500। এই 12,500-র মধ্যে সি এর পোর্শন নিশ্চয়ই 1/5, সেটা বাই রিজার্ভ অ্যাকাউন্ট করে আমরা বসিয়েছি। আচ্ছা, এরপরে আমরা একদম ফার্দার ইনফরমেশানের লাস্ট লাইনে চলে যাব, যেখানে সিকে আমাদের স্যালারি প্রোভাইড করতে বলা হয়েছে 1,200 টাকা পার মান্থ। সি এই বছর আমাদের বিজনেসে ছিল মাত্র 3 মাস, তাই বাই পার্টনার স্যালারি বলে আমরা 1,200-কে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এরপরে তোমাদের দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফার্দার ইনফরমেশনের সেকেন্ড পয়েন্টে বলা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল বার করতে হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা কি করে বার করেছি? আমরা ক্যাপিটালের ব্যালেন্সের ওপর 5% চার্জ করেছি এবং একই রকমভাবে যেহেতু ও 3 মাস বিজনেসে ছিল তাই 3/12 করে ও যেটুকু সময় আমাদের বিজনেসে ছিল বা সার্ভাইভ করেছেন সেই সময়টুকুর ইন্টারেস্ট অন ক্যাপিটাল বার করেছি। এরপরে আসছে আমাদের প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট, যেটা কিন্তু তোমাদের ওয়ার্কিং নোটের সেকেন্ডে তোমরা বার করেছো ইন্টারিম পিরিয়ডের প্রফিটে ওর শেয়ার কতটা, ওটা বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে 900 টাকা তোমাদেরকে এসছে। আর লাস্ট তোমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ওর গুডউইলের শেয়ার, যেটা
এ আর বি তাদের গেনিং রেশিও অনুযায়ী তাকে প্রোভাইড করবে, যেটা 3600 করে আমরা থার্ড ওয়ার্কিংয়ে বার করেছি। আমাদের ক্রেডিট দিকে আর কিছু আইটেম নেই। এবার আমরা চলে যাব আমাদের ডেবিট সাইডে, দেখে নেব ডেবিট সাইডে কোনো আইটেম আছে কি না যেটা আমাদের ডিডাক্ট করতে হবে। একদম প্রশ্নের লাস্ট লাইনে দেখবে ওখানে বলাই রয়েছে ড্রয়িংস কিন্তু আপ টু দ্য ডেট অফ ডেথ 4500, তাই আমরা টু ড্রয়িংস বলে 4500 লিখেছি। এখানে যেহেতু এটা বলেই দেওয়া রয়েছে যে তার মারা যাবার দিন পর্যন্ত এটুকুই ড্রয়িংস, সেই জন্য এখানে আমরা ফার্দার কিন্তু ক্যালকুলেট করিনি। কিন্তু এটা যদি আমাদের অন্য কোনো ইনফরমেশান দেওয়া থাকতো বা বলা থাকতো যে এটা ইয়ারলি ড্রয়িংস প্রতি বছর করে থাকে, তাহলে আমাদের কিন্তু এখানে প্রপোর্শনে নিয়ে যেতে হতো। এবারে আমাদের সমস্ত অ্যাডজাস্টমেন্ট শেষ হয়ে গেছে, তাই আমরা এবারে সমস্ত ক্রেডিট দিক যোগ করে দিয়েছি, কারণ আমরা বুঝতেই পারছি আমাদের ক্রেডিট দিকের আইটেম বেশি, অর্থাৎ ক্রেডিট দিক বেশি হবে, তাই সেটা আমাদের এসছে 44,575। তার থেকে 4,500 টাকা আমরা বাদ দিয়েছি, দিয়ে সেটাকে আমরা সি এর এক্সিকিউটার্সের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের 40,075। তাহলে আমাদের কোয়েশ্চেনটা আরেকবার দেখে নেব। আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছিল অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট পেয়েবল টু দ্য এক্সিকিউটর অফ সি। তাহলে সি এর যে এক্সিকিউটর তাকে আমরা কত টাকা প্রোভাইড করব? তাকে আমরা 40,075 টাকা প্রোভাইড করব। চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে। A, B and C are partners sharing profit and loss in the ratio 5:3:2. The balance sheet as on March 31st, 2019 was as follows. ব্যালেন্স শিটের ডেট কিন্তু ডেথের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। এবারে দেখো তোমাদের একটা ব্যালেন্স শিট গিভেন আছে, যেখানে তোমাদের কিছু অ্যাসেট আর কিছু লাইবিলিটিস দেওয়া রয়েছে। A died on 1st October 2019. It was agreed between his executor and the remaining partners that goodwill to be valued at 2.5 years purchase of the average profit of past 4 years, which were বলে তোমাদের 4 বছরের প্রফিট গিভেন আছে। নেক্সট বলা হয়েছে স্টক টু বি ভ্যালুড অ্যাট রুপিস 7,000, মেশিনারি অ্যাট 27,000 অ্যান্ড বিল্ডিং অ্যাট রুপিস 24,000. Profit for the year 2019-20 to be taken as having accrued the same rate as that of previous year. Interest on capital provide করতে বলা হয়েছে 8% per annum. The amount due to A to be paid immediately to his executor to the extent of available bank balance, and the rest amount due is to be transferred to his loan account. Prepare A's capital account and his executor's account as on 1st October 2019. আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের দেখো একটা বেসিক ডিফারেন্স আছে। আগের প্রশ্নে আমাদের শুধু কতটা টাকা পেমেন্ট করতে হবে সেটুকুই বলা ছিল এবং সেই রিলেটেডই ইনফরমেশান দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু রিভ্যালুয়েশনেরও একটা কনসেপ্ট চলে আসছে, কারণ পয়েন্ট নাম্বার 2তে সমস্ত কিছুরই রিভ্যালুড ফিগারটাই তোমাদের বলে দেওয়া রয়েছে। তাহলে এই যে রিভ্যালুয়েশনের প্রফিট বা লস যাই অ্যারাইজ করবে সেটাই তো আমাদের এর প্রাপ্য, তার মধ্যে তার যে শেয়ারটুকু থাকবে, তাই এক্ষেত্রে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ওয়ার্কিং নোট দিয়ে। যেরকম আমরা জানি শুরু করব আমরা আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে। আমাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও প্রশ্নের শুরুতেই বলে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 5:3:2, এবং আর কোনো ফার্দার ইনফরমেশান দেয়া নেই, তাই আমরা অ্যাজিউম করে নিলাম যে বি আর সি এর শেয়ারটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুসারেই অ্যাকুয়ার করেছে। তাহলে সেক্ষেত্রে বি আর সি এর নিউ প্রফিট শেয়ারিং রেশিও আর গেনিং রেশিও দুটোই ইকুয়াল, যেটা হচ্ছে আমাদের 3:2, কারণ এক্ষেত্রে এর ডেথ হয়েছে। এবারে আমরা চলে যাব আমাদের গুডউইলে।
গুডউইলে আমি আগেও বলেছিলাম যখনই গুডউইলে শুরু করবে তখন একবার গিভেন ব্যালেন্স শিটটা দেখে নেবে। এখানের প্রশ্নের গিভেন ব্যালেন্স শিটে দেখো গুডউইলের কনসেপ্টটা রয়েছে, অর্থাৎ গুডউইল শো করছে, তাই এক্ষেত্রে কিন্তু গুডউইল রাইট অফ করতে হবে, এটা একটু খেয়াল করে করবে। আচ্ছা, গুডউইলের কথা আমাদের বলা রয়েছে ফার্দার ইনফরমেশনের পয়েন্ট নাম্বার 1-এ। গুডউইল আমাদের বলা রয়েছে 2.5 ইয়ার্স পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট অফ পাস্ট 4 ইয়ার্স। তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ প্রফিট বার করে নিতে পারবো। দেখো আমরা অ্যাভারেজ প্রফিট বার করার ফর্মুলা জানি, সেভাবে করে আমাদের এসছে অ্যাভারেজ প্রফিট 15,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের ফার্মের যে টোটাল গুডউইলের ভ্যালু সেটা হবে 15,000 ইন্টু 2.5 অর্থাৎ 37,500 টাকা। এই 37,500 টাকার মধ্যে আমাদের বার করতে হবে এবার এর শেয়ার কত ছিল। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী এর শেয়ার হচ্ছে 5/10, তার মানে 37,500-তে এর শেয়ার থাকবে 5/10 অর্থাৎ 18,750। এই 18,750 টাকা আমাদের বি আর সি এরা নিয়ে আসবে গেনিং রেশিওতে, যেটা কিনা আমাদের ক্ষেত্রে 3:2, যেটা আমরা ওয়ার্কিং নোটে শুরুতেই বার করেছি। তাহলে সেক্ষেত্রে বি পে করবে 11,250 আর সি পে করবে 7,500। এবারে আমরা চলে যাব আমাদের ইন্টারিম পিরিয়ডের প্রফিটে এর শেয়ার কতটা রয়েছে সেক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে তোমরা দেখো ইন্টারিম পিরিয়ডের প্রফিটের ক্ষেত্রে কি বলা রয়েছে, পয়েন্ট নাম্বার 3-তে প্রফিট ফর দ্য ইয়ার 2019-20 টু বি টেকেন as having accrued the same rate as that of the previous year, অর্থাৎ আগের বছর অনুযায়ী। তা এরপরে তোমরা চলে যাও পয়েন্ট নাম্বার 1-এ, যেখানে আমাদের 4 বছরের প্রফিট ফিগার গিভেন ছিল। সেখানের একদম লাস্ট যে আমাদের বছরটা রয়েছে সেটা হচ্ছে 2018-19। তাহলে তার আমাদের ক্ষেত্রে প্রফিটটা হচ্ছে এক্ষেত্রে 15,000 টাকা এবং এক্ষেত্রে এর ডেথ হয়েছে 1 অক্টোবরে আর আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শুরু হচ্ছে 1 এপ্রিলে। তাহলে আমরা যদি এপ্রিল থেকে ক্যালকুলেট করতে বসি তাহলে এপ্রিল থেকে আমাদের সেপ্টেম্বরের এন্ড এইটা হচ্ছে 6 মান্থসের টেনিওর। তাহলে এক্ষেত্রে ইন্টারিম পিরিয়ডের প্রফিট তোমাদের হবে 15,000-এর 6/12 অর্থাৎ 7,500 টাকা। কিন্তু এই 7,500 টাকা তো পুরো ফার্মের ইন্টারিম পিরিয়ডের প্রফিট। তাহলে এক্ষেত্রে এর শেয়ার হচ্ছে 7,500 ইন্টু 5/10 অর্থাৎ 3,750 টাকা। আমাদের ওয়ার্কিং শেষ। এরপরে আমরা রিভ্যালুয়েশনে চলে যাব। এই রিভ্যালুয়েশন প্রফিট বা লসটা আমরা বার করে নেব। যেহেতু এখানে আমাদের কোয়েশ্চেন দেখবে শুধুমাত্র এস ক্যাপিটাল অ্যাকাউন্ট আর তার এক্সিকিউটরের অ্যাকাউন্টটাই বার করতে দিয়েছে, সেই জন্য আমরা এক্ষেত্রে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিন্তু ওয়ার্কিং নোটের আন্ডারেই করব। এখানে দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা ওপেন করেছি এবং তোমাদের ফার্দার ইনফরমেশনের পয়েন্ট নাম্বার 2-তে তোমাদের সমস্ত কিছু রিভ্যালুড ফিগার দিয়ে দেওয়া রয়েছে। ব্যালেন্স শিট অনুযায়ী আমরা যদি একটু যাই তাহলে দেখো প্রথম আইটেম আমাদের ফার্দার ইনফরমেশনে আছে স্টকের বুক ভ্যালু দেখাচ্ছে 11,000, কিন্তু পরে এই স্টকের ভ্যালু দেখাচ্ছে 7,000, অর্থাৎ স্টকের ভ্যালু কিন্তু কমেছে, তাই এটা ডেবিট দিকে এসেছে। মেশিনারির ক্ষেত্রে মেশিনারির বুক ভ্যালু দেখাচ্ছে 30,000 এবং এক্ষেত্রে মেশিনারির যে রিভ্যালুড ফিগার সেটা তোমার দেখাচ্ছে 27,000, অর্থাৎ মেশিনারিরও ভ্যালু কমেছে, তাই জন্য মেশিনারিও ডেবিট সাইডে এসছে। লাস্ট আইটেম বিল্ডিংয়ের বুক ভ্যালু দেখাচ্ছে 20,000 এবং রিভ্যালুড ফিগার দেখাচ্ছে 24,000, অর্থাৎ এক্ষেত্রে বিল্ডিংয়ের ভ্যালু বেড়েছে, তাই সেটা ক্রেডিট দিকে এসেছে। এবারে আমরা আমাদের ডেবিট এবং ক্রেডিটকে যোগ করেছি এবং তার ব্যালেন্স বার করে দেখেছি, এক্ষেত্রে আমাদের রিভ্যালুয়েশন লস এসছে, যেটা কিন্তু আমরা এ বি আর সি এর মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এবারে আমরা চলে যাব আমাদের যেটা জানতে চেয়েছে, অর্থাৎ এস ক্যাপিটাল অ্যাকাউন্ট।
এস ক্যাপিটাল অ্যাকাউন্টের শুরুটা দেখো আমরা যেভাবে করি, বাই ব্যালেন্স বিডি বলে তার ক্যাপিটালের ব্যালেন্সটা বসিয়েছি। এরপরে বাই রিজার্ভ বলে টোটাল রিজার্ভে এর যেটুকু পোর্শন রয়েছে সেইটুকু পোর্শনকে কিন্তু মানে এর শেয়ার যতটা রয়েছে সেটাকে আমরা লিখেছি। এরপরে আমরা চলে যাব আমাদের ফার্দার ইনফরমেশানের পয়েন্ট নাম্বার 4-এ। সেখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু পে করতে বলা হয়েছে 8%। তাহলে এখানে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখেছি। এক্ষেত্রে আমাদের 30,000 ওর ক্যাপিটালের ভ্যালু, তার উপর 8% চার্জ করেছি। তার ইন্টারিম পিরিয়ডটা হচ্ছে মানে 6 মাস, কারণ 6 মাসে উনি বিজনেসে ছিলেন, তাই এই 6 মাসের ভ্যালু কিন্তু আমরা বার করেছি। এরপরে বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে আমরা ওয়ার্কিং নোটের 3-তে যেটা বার করেছিলাম 3,750, অর্থাৎ ইন্টারিম পিরিয়ডে এর শেয়ার অফ প্রফিট কত সেটাকে লিখেছি। এরপরে আমরা বাই বিস ক্যাপিটাল আর বাই সিস ক্যাপিটাল বলে এর গুডউইলের যে শেয়ার আছে যেটা বি আর সি তাদের গেনিং রেশিও অনুযায়ী আনবে সেটাকে লিখেছি। সেটা আমরা কোথায় বার করেছিলাম? ওয়ার্কিং নোটের পয়েন্ট নাম্বার 2-তে, যেটা হচ্ছে 11,250 আর 7,500, সেটা আমরা লিখে দিয়েছি। এরপরে আমরা চলে যাব ডেবিট সাইডে। ডেবিট সাইডে দেখো আমি শুরুতেই বলেছিলাম আমাদের যে প্রশ্নে ব্যালেন্স শিট রয়েছে সেখানে আমাদের গুডউইলের অ্যাকাউন্টটা শো করছে। সেই গুডউইলের অ্যাকাউন্টে আমাদের এর শেয়ার ছিল 5/10, তাহলে এটাকে আমরা রাইট অফ করে দিয়েছি। তারপরে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে লসটা ছিল 1,500, সেই 1,500টা আমরা লিখেছি। এবারে আমরা আমাদের ক্রেডিট দিকে যোগ করে, বুঝতেই পারছি যেহেতু ক্রেডিট দিকের আইটেমে বেশি আছে তাই ক্রেডিট দিকের আইটেম যে টোটালটা হবে সেটাকে দুদিকে বসিয়েছি, তার থেকে ডেবিট দিকের ব্যালেন্সগুলোকে মাইনাস করেছি, করে আমরা সি এর এক্সিকিউটরের সি এর কতটা ডিউ যেটা এক্সিকিউটরকে পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা বার করেছি। সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 50,200 টাকা। এটা একটু তোমরা খেয়াল করে নেবে, এটা আমার করতে একটু ভুল হয়েছে, এটা এজ এক্সিকিউটর হবে কারণ ডেথটা তো এর হয়েছে, তাই এটা এর এক্সিকিউটর অ্যাকাউন্ট হবে। এরপরে আমরা এর এক্সিকিউটর অ্যাকাউন্টে চলে গেছি। এর এক্সিকিউটর অ্যাকাউন্টে আমরা এর ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা রয়েছে 50,200, সেই 50,200টাকে আমরা বাই এস ক্যাপিটাল বলে নিয়ে এসছি। এরপরে দেখো তোমাদের ফার্দার ইনফরমেশানে একটা কথা বলা ছিল, সেখানে বলা ছিল পয়েন্ট নাম্বার 5-এ যে যতটা পর্যন্ত আমাদের ব্যাংক ব্যালেন্স অ্যাভেলেবেল থাকবে ততটা আমাদের ইমিডিয়েটলি পেমেন্ট করতে হবে এবং বাকিটা আমাদের লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা একটু চলে যাব আমাদের ব্যালেন্স শিটের, যেটা প্রশ্ন গিভেন ব্যালেন্স শিট আছে তার ব্যাংক অ্যাকাউন্টে। সেটা আমাদের ক্ষেত্রে দেখবে অ্যাসেটের একদম লাস্টে বলে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 8,000 টাকা। এরপরে আমরা একবার পুরো যে ওয়ার্কিংগুলো করেছি সেটা প্লাস এস ক্যাপিটাল বলে যে অ্যাকাউন্টটা আছে পুরোটা একবার চোখ বুলিয়ে নেব, দেখে নেব সেখানে আমাদের কোনো ব্যাংকের ক্ষেত্রে অ্যামাউন্ট পে অফের কথা বলা আছে কি না। কারণ যদি ব্যাংক টাকা আসে আমাদের বিজনেসে সেক্ষেত্রে আমাদের কিন্তু অসুবিধার জায়গা নেই, কিন্তু যদি আমাদের চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 8,000 পুরো টাকাটাই ওর এক্সিকিউটরকে দিতে পারবো না ইমিডিয়েট পেমেন্ট হিসেবে। কিন্তু আমরা যদি অঙ্কটাকে থরো অ্যানালিসিস করি দেখব সেখানে আর ব্যাংক রিলেটেড কোনো ইনফরমেশান আমাদের কাছে দেওয়া নেই, অর্থাৎ 8,000 টাকাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা আমরা ওর এক্সিকিউটরকে ইমিডিয়েট পেমেন্ট করতে পারবো, তাই আমরা ব্যাংক অ্যাকাউন্ট লিখে দিয়েছি। এরপরে দেখো আমরা এক্সিকিউটরস লোন অ্যাকাউন্ট বলে ব্যালেন্সিং ফিগারটাকে বসিয়েছি। এক্ষেত্রে একটু বলে রাখি, যদি তোমাদের প্রশ্নে বলে দেওয়া থাকে যে মিনিমাম ব্যাংক ব্যালেন্স 2,000 টাকা মেনটেন করতেই হবে বিজনেসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে আমরা 8,000 টাকায় ব্যাংক বলে দিতে পারতাম না, ওই মিনিমাম ব্যালেন্সটাকে মাইনাস করতাম, করার পর যে ব্যালেন্সটা থাকতো অর্থাৎ 6,000 টাকা, সেই 6,000 টাকায় কিন্তু আমরা ইমিডিয়েট পেমেন্ট করতে পারতাম।
তাই এরকম অঙ্কের ক্ষেত্রে সবসময় খেয়াল করে নেবে যে যখনই আমাদের ইমিডিয়েট পেমেন্টের কথা বলা রয়েছে সেখানে ব্যাংক রিলেটেড কোনো ইনফরমেশান দেওয়া আছে কি না, বা দেওয়া যদি নাও থাকে তবুও কোনো ট্রানজাকশান এমন হয়েছে কি না যেখানে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাফেক্টেড হয়েছে। এবার বলি, যদি তোমাদের এখানে কোনো কথা বলে দেওয়া না থাকে যে কিভাবে পেমেন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা দুটো পদ্ধতি করতে পারো। এখানে কিছুটা ব্যাংক দিয়ে পেমেন্ট করতে পারো, কিছুটা লোন অ্যাকাউন্টে নিয়ে যেতে পারো, যেটা করবে নিচে নোট দিয়ে দেবে, বা পুরো অ্যাকাউন্ট মানে পুরো যে ডিউটা আছে সেটাকে কিন্তু তোমরা লোন অ্যাকাউন্টে কনভার্ট করে দিয়ে করে পেমেন্ট করে দিতে পারো। তাহলে তোমাদের সুবিধা মতো তখন যেটা করবে সেটা তোমরা নিচে ওয়ার্কিং নোটে অবশ্যই মেনশন করবে। এই গেল আমাদের ডেথের কম্প্রিহেন্সিভ প্রবলেম। আশা করি তোমরা ডেথের অঙ্কে আর কোনো অসুবিধা হবে না। আমাদের পার্টনারশিপ কিন্তু এখানেই কমপ্লিটেড হয়ে গেল।